সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় অভিযোগ গঠনের শুনানি চলছে। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম এই মুহূর্তে বক্তব্য রাখছেন। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। ধর্ষণ, অন্যান্য অমানবিক কাজ ইত্যাদি অপরাধ ব্যাপক বা পদ্ধতিগতভাবে আক্রমণের অংশ হিসাবে তাদের জ্ঞাতসারে সংগঠিত হয়েছে, যা ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালস অ্যাক্ট 1973 এর ধারা 3-এর 2A-G-H অনুসারে মানবতা বিরোধী অপরাধ হিসাবে স্বীকৃত এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন 1973-এর 4-1-2-3 ধারার অধীনে এই মামলার আসামি শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আব্দুল আল মামুন ঊর্ধ্বতন অবস্থানে এবং আইনগত দায় সুস্পষ্টভাবে প্রতিবন্ধ হয়। কৃত অপরাধের অন্তর্নিহিত উদ্দেশ্য: 2009 সালের 6 জানুয়ারি থেকে 2024 সালের 5 আগস্ট পর্যন্ত শেখ হাসিনা এবং আওয়ামী লীগ সরকারের শাসনামলে বাংলাদেশের গণতন্ত্র ধ্বংসের কারণ হিসেবে যে বিষয়গুলো রাজনৈতিক বিশ্লেষক, মানবাধিকার সংস্থা, বিরোধী দলসমূহ তুলে ধরেছে, তার মূল কারণ ছিল একদলীয় স্বৈরতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে আজীবন ক্ষমতা ধরে রাখার আকাঙ্ক্ষা, যেটি তার পিতাও চেয়েছিলেন। শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ ঐতিহ্যগতভাবে একদলীয় শাসনে বিশ্বাস করত। প্রয়াত শেখ মুজিবুর রহমান সংবিধানের মূলনীতি গণতন্ত্র ধ্বংস করে বাকশাল চালু করা থেকে শুরু করে পরবর্তীতে শেখ 2041 উপস্থাপনের মাধ্যমে আওয়ামী লীগ সরকার তাদের অগণতান্ত্রিক এবং একদলীয় শাসন ব্যবস্থাকে চিরস্থায়ী করার লক্ষ্যে বিভিন্ন ধরনের অনৈতিক এবং বেআইনি কর্মকাণ্ড পরিচালনা করেছে। তারা যে সমস্ত অবৈধ, অসাংবিধানিক এবং অনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করেছে তার মধ্যে উল্লেখযোগ্য হল সর্বদলীয় নিয়ন্ত্রণ আরোপের চেষ্টা, সুষ্ঠু নির্বাচনে পরাজয়ের আশঙ্কা, বিরোধী মত এবং সমালোচনার দমন, ব্যক্তি পূজা এবং উত্তরাধিকার। মানে এই প্যারাগ্রাফটা আমি শুধু পড়ে দিতে চাই, কারণ অপরাধের মোটিভ এই প্যারাগ্রাফে বিবৃত হয়েছে। যেহেতু আওয়ামী লীগ মনে করে যে শুধুমাত্র শেখ মুজিবুর রহমানই বাংলাদেশের স্বাধীনতার একক কারিগর, শেখ মুজিবের কন্যা হিসাবে শেখ হাসিনাকে জাতির অভিভাবক রূপে উপস্থাপন করা হয় এবং শেখ হাসিনা পরিবারের বিভিন্ন সদস্যদের নামে দেশের বিভিন্ন স্থাপনার নামকরণ করা হয়। শেখ পরিবারের নিরাপত্তার জন্য বিশেষ আইন, শেখ পরিবারের বিভিন্ন ব্যক্তিগত ঘটনাকে জাতীয় দিবস হিসাবে উদযাপন, যে কোনো মাধ্যমে শেখ পরিবারের জন্য অবমাননাকর বিবেচিত হতে পারে এমন বক্তব্য বা লেখা নিষিদ্ধকরণ এবং শাস্তি প্রদান ইত্যাদির মাধ্যমে বাংলাদেশের গণতান্ত্রিক শাসন ব্যবস্থার চরম অবমাননা করে এক ধরনের ব্যক্তি তথা পরিবার কেন্দ্রিক স্বৈর শাসন প্রতিষ্ঠার অপচেষ্টা করা হয়। এমনকি সংবিধান সংশোধন করে শেখ মুজিবুর রহমান এবং প্রধানমন্ত্রী হিসাবে তার নিজের ছবি সরকারি সহ সকল প্রতিষ্ঠানে প্রদর্শনপূর্বক ঝুলিয়ে রাখতে বাধ্য করা হয়। সারা দেশে হাজার হাজার কোটি টাকা রাষ্ট্রীয় কোষাগার হতে অপব্যয় করে শেখ মুজিবুর রহমানের মুরাল, মূর্তি এবং প্রতিকৃতি তৈরি করা হয়। শেখ মুজিবকে দেবতা স্বরূপ পূজনীয় কমল রূপে কোমলমতি শিশুদের সামনে উপস্থাপন, প্রতিষ্ঠানে মুজিবের জন্ম মৃত্যু বার্ষিকী সহ বিভিন্ন দিবস পালনে বাধ্য করা, প্রতিষ্ঠানে প্রতিকৃতি মুরালের নামে মূর্তি স্থাপন, স্কুলের অ্যাসেম্বলিতে শেখ মুজিবের বন্দনা গাইতে শপথনামার পরিবর্তন, সকল অফিস মুজিব কর্নার স্থাপনে বাধ্য করা, শেখ মুজিব সংক্রান্ত সকল বই সকল প্রতিষ্ঠানে রাখতে বাধ্য করা, সরকারি সকল নথি চিঠির উপরে শেখ মুজিবের ছবি সম্বলিত লোগো স্থাপনে সরকারি আদেশ দ্বারা বাধ্য করা, শেখ পরিবারের বিভিন্ন সদস্যদের নামে শত শত প্রতিষ্ঠান, রাস্তাঘাট, ব্রিজ, কালভার্টের নামকরণ, জন্ম মৃত্যু দিবস পালনে বাধ্য করা, অভিযোগের বিবরণ: 2024 সালে চাকুরি কোটা প্রথার যৌক্তিক সংস্কারের দাবিতে আন্দোলন চলমান থাকাকালীন সময় 14 জুলাই 2024 তারিখে গণভবনে সংবাদ সম্মেলন আয়োজন করা হয়। উক্ত সংবাদ সম্মেলনে তৎকালীন প্রধানমন্ত্রী, আওয়ামী লীগ সভাপতি, 14 দলীয় জোট প্রধান শেখ হাসিনার শিক্ষার্থীদের যৌক্তিক কোটা সংস্কার দাবি প্রসঙ্গে অবজ্ঞাসূচক বক্তব্য প্রদান করেন। বিশেষত আন্দোলন দমনের সেখানে সাধারণ শিক্ষার্থীদের রাজাকারের বাচ্চা, রাজাকারের নাতিপুতি বলে গালি দেওয়ার মাধ্যমে, আচ্ছা মানে এটা যেহেতু আগের ঘটনার কি আছে, মানে আমি পেজ 123-এ চলে যাচ্ছি। 123-এর লাস্ট প্যারাগ্রাফ ফ্রম দি বটম। বাংলাদেশের প্রধানমন্ত্রী, তৎকালীন প্রধানমন্ত্রী তথা নির্বাহী বিভাগের সর্বোচ্চ স্থান থেকে রাজনৈতিকভাবে বাংলাদেশ আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠন সমূহ দলীয় প্রধানের, এটাও একটা রিপিটেশন, আমি 124-এ চলে যাচ্ছি। এরই অংশ হিসাবে 16 জুলাই 2024 খ্রিস্টাব্দে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে পুলিশ, সশস্ত্র আওয়ামী সন্ত্রাসী এবং বিশ্ববিদ্যালয়ের আওয়ামী প্রশাসন আন্দোলনকারীদের বিরুদ্ধে অবস্থান নেয়। অপরদিকে বিশ্ববিদ্যালয়ের সামনে নিরীহ নিরস্ত্র ছাত্র জনতা বিক্ষোভ মিছিল শুরু করলে তাতে পুলিশ এবং আওয়ামী লীগ এবং সশস্ত্র ক্যাডাররা ছাত্র জনতার উপরে নির্বিচারে গুলি চালায়। ফলে আন্দোলনরত ছাত্র জনতা গুরুতর আহত হয়ে ছত্রভঙ্গ হয়ে গেলে সেই মিছিলে থাকা
আন্দোলনকারী ছাত্র সমন্বয়ক আবু সাইদ তার অবস্থান ত্যাগ না করে দুহাত প্রসারিত করে দাঁড়িয়ে থেকে প্রতিবাদ অব্যাহত রাখলে রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার এবং অন্যান্য পুলিশ কর্মকর্তাদের তত্ত্বাবধানে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উস্কানিতে এএসআই আমির হোসেন, পুলিশ কনস্টেবল সুজন চন্দ্র রায় তাদের হাতে আগ্নেয়াস্ত্র দিয়ে স্বল্প দূরত্ব থেকে সরাসরি আবু সাইদের বুক লক্ষ্য করে বিনা উস্কানিতে একাধিক গুলি চালিয়ে তাকে হত্যা করে। আবু সাইদ নিহত হওয়ার পর তার মৃতদেহ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে তার মৃত্যুর প্রকৃত কারণ গোপন করে গুলিতে তার মৃত্যু হয়েছে বিষয়টি উল্লেখ না করে মাথায় আঘাতজনিত কারণে মৃত্যু হয়েছে মর্মে সুরতহাল রিপোর্ট প্রদান করা হয়। পোস্টমর্টেম রিপোর্টে গুলিতে নিহত হওয়ার তথ্য গোপন করতে পুলিশ এবং আওয়ামী সমর্থিত ডাক্তারদের চাপে ময়নাতদন্তকারী ডাক্তারকে 4 বার রিপোর্ট পরিবর্তনে বাধ্য করা হয়। আবু সাইদের হত্যার জন্য দায়ী ব্যক্তিদের আড়াল করার উদ্দেশ্যে মিথ্যা তথ্য দিয়ে আবু সাইদের সহযোগী আন্দোলনকারীদের আসামি করে আবু সাইদ হত্যা মামলা দায়ের করা হয়। উল্লেখিত আক্রমণ অন্যান্য অপরাধ আসামিদের জ্ঞাতসারে পরিচালিত হয়। এহেন কাজের মাধ্যমে আসামিগণ মার্ডার, মৃত্যুর প্রকৃত কারণ গোপন করার উদ্দেশ্যে সুরতহালে মিথ্যা তথ্য সংযোজন, পোস্টমর্টেম বারবার পরিবর্তন করা, মিথ্যা বর্ণনায় মামলা দায়ের করার মাধ্যমে অমানবিক আচরণ করার অপরাধসমূহ সংগঠন, প্ররোচনা, উস্কানি, সহায়তা, সম্পৃক্ততা, ষড়যন্ত্রের মাধ্যমে দ্য ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট 1973 32A GH 4142 ধারার অপরাধ সংগঠন করেন, যা 2 এবং 20 শাস্তিযোগ্য। সুনির্দিষ্ট অপরাধ 4, আসামি শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্য ও মারণাস্ত্র ব্যবহার করে আন্দোলনরত ছাত্র জনতাকে হত্যার নির্দেশনার প্রেক্ষিতে আসামি আসাদুজ্জামান খান কামাল এবং আসামি চৌধুরী আব্দুল আল মামুন সহ তৎকালীন সরকারের অন্যান্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্ররোচনা, সহায়তা ও সম্পৃক্ততায় তাদের অধীনস্থ ও নিয়ন্ত্রণাধীন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য সশস্ত্র আওয়ামী সন্ত্রাসী কর্তৃক ব্যাপক মাত্রায় এবং পদ্ধতিগতভাবে নিরীহ নিরস্ত্র ছাত্র জনতার উপর আক্রমণের অংশ হিসেবে 5ই আগস্ট 2024 ঢাকা মহানগরীর চানখারপুল এলাকায় আন্দোলনরত নিরীহ ছাত্র জনতার উপর তৎকালীন সরকারের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কর্তৃক নিরীহ নিরস্ত্র 6 জন ছাত্রকে গুলি করে হত্যা করার মাধ্যমে উল্লেখিত আসামিদের জ্ঞাতসারে এবং তাদের কর্তৃক হত্যার নির্দেশ, প্ররোচনা, উস্কানি, সহায়তা, সম্পৃক্ততা, ষড়যন্ত্র করার মাধ্যমে মানবতা বিরোধী অপরাধ সংগঠন, গণভবন এবং ঢাকা ঘটনাস্থল গণভবন ঢাকা মহানগরীর শাহবাগ থানাধীন চানখারপুল নামক স্থান, চানখারপুল সংলগ্ন বংশাল এবং চকবাজার থানার অংশবিশেষ।